রাজধানীর মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 22, 8 মরদেহ হস্তান্তর, হাসপাতালে ভর্তি 1.5 শতাধিক। স্কুল ছুটির কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয় বিমান, আছড়ে পড়ে প্রাথমিকের ভবনে, বিদ্যালয় ও হাসপাতালের স্বজনদের আহাজারি। বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক, আজ সারা দেশের রাষ্ট্রীয় শোক, আহতদের চিকিৎসা দেবে সরকার। বিশ্ববাজারে সারের দাম বাড়ায় আগামী রবি ও বড় মৌসুমের সংকটের শঙ্কা, সরকারকে বাড়তি গুনতে হবে প্রায় 18,000 কোটি টাকা। চরম অর্থকষ্টে চিকিৎসা চালাতে হিমশিম অবস্থা খাগড়াছড়িতে গণ-অভ্যুত্থানের আহতদের, পর্যাপ্ত সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ। এবং নেপালকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে ফের সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ, মাইলস্টোনে নিহতদের জয় উৎসর্গ। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পারবন। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত 20 জন নিহত হয়েছে। আহত ও দগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1.5 শতাধিক। উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। মর্মান্তিক এ ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সাদ আহমেদের রিপোর্ট। সোমবার বেলা 1:15টার দিকে মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর F-7 BGI মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দে আতঙ্কে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থী, শিক্ষকরা, ছুটে আসেন অভিভাবকরাও। ওই ক্যাম্পাসটাতে মেনলি প্লে থেকে 5 কিংবা 6 পর্যন্ত স্টুডেন্টরা এখানে থাকে। আমি নিজের চোখে দেখেছি মিনিমাম 35 থেকে 40টা অ্যাম্বুলেন্স আসছে গেছে এবং কিছু রোগী বানিরুটনে পাঠানো হয়েছে। অল্প অল্প বয়সের বাচ্চাগুলো আসলে, আর এখানে ডক্টররা, নার্সরা এখানে সবাই অনেক সেবা দিচ্ছে, সবাই যে যার মতো, জনগণ সবাই সেবা দিচ্ছে। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ নেয় হেলিকপ্টার। নিরাপত্তা ও উদ্ধার কাজে অংশ নেয় সেনা, নৌবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 19 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 164 জন। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আনুমানিক 1টার দিকে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি উত্তর শাখার দোতলা স্কুল ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে। এগুলি হিসাবটা চলমান আছে, যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে। আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে, তবে আনুমানিক এটা 50-এর উপরে হবে। বিমানটি বেলা 1:06 উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় প্রাণ হারান বিমানের পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। মর্মান্তিক এ ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালগুলোতে এখন হতাহতদের স্বজনদের আহাজারি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, CMH, উত্তরার আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হতাহতদের সর্বাত্মক সহায়তা দেবে সরকার। আরও জানাচ্ছেন আলিয়া কাসাকাস। সোমবার দুপুরে হঠাৎ মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে আছড়ে পড়ে আগুন ধরে যায় F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটিতে। ঘটনার সময় ভবনটিতে শতাধিক শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন অভিভাবকরা। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার কাজ। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের অন্তত 10টি ইউনিট। আহত ও দগ্ধদের উদ্ধার করে নেওয়া হতে থাকে আশপাশের হাসপাতালে। উত্তরা আধুনিক হাসপাতাল সহ আশপাশের হাসপাতালে নেওয়া হয় অনেককে। ক্লাস 3-4 এর যে বাচ্চাগুলো আছে, ওই ক্লাস দুটো
অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা হয়েছে। যতটুকু পারতেছি সাহায্য সহযোগিতা সব দিক থেকে করতেছি। অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা তো অনেক ছোট, ওদের শরীরে যত ড্রেস ছিল ওগুলো পুরো নিচে পড়ে যাইতেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে তৈরি হয় অসহনীয় পরিস্থিতি। হাসপাতালে মেডিকেল শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সহযোগিতায় এগিয়ে এসেছে। আহতদের জন্য রক্তের সন্ধানও করা হচ্ছে। সকাল থেকে যখনই আমরা জানতে পেরেছি যে ফাইটার ব্লেড আমাদের মাইলস্টোনে ধ্বংস হয়েছে, সেখানে আমাদের মাইলস্টোন বিএনসি প্লাটুন আছে এবং তারা ইতিমধ্যেই চলে গেছে সেখানে। আবার ধ্বংস হওয়ার সাথে সাথে তারা কাজ শুরু করে দিয়েছে উদ্ধার কাজে। আহতদের চিকিৎসার সার্বিক অবস্থা জানান চিকিৎসকরা। খুবই আশঙ্কাজনক অবস্থায় রোগীরা আসছে এবং আমরা তাদেরকে প্রাথমিক সেবা দিয়ে ঢাকা মেডিকেলে বার্নিং ইউনিটে পাঠিয়ে দিচ্ছি। তাদের অবস্থা খুব সিভিয়ার পর্যায়ে, ক্রিটিক্যাল পর্যায়ে, তাদের সবাইকে আমাদের ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠিয়ে দিচ্ছি। আর প্রাথমিক যে অবস্থাগুলো সেগুলো ট্রিটমেন্ট করে এখানে সেবাগুলো দিচ্ছে। আহতদের চিকিৎসার খবর নিতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন সরকারের উপদেষ্টারা। সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। আপনারা জেনেছেন প্রায় 100 থেকে 150 জনের মতন আসলে অগ্নিদগ্ধ হয়েছেন। তারা প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। বিভিন্ন হাসপাতাল ঘুরে আহতদের খোঁজ খবর নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় দলীয় নেতাকর্মীদের হতাহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক, আহতদের খবরাখবর জানতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে কত রোগী চিকিৎসা নিচ্ছেন, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কি বলছেন চিকিৎসকেরা, বিস্তারিত জানাবেন। পারবন, আপনাকে ধন্যবাদ। আমরা আছি বার্ন ইউনিটের সামনে। আমরা সকাল থেকে দেখছিলাম যে স্বজনরা আসছেন এবং রাত থেকে আসলে যে পরিমাণ চিকিৎসা চলছিল সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং গত কালকেই কিন্তু বার্ন ইনস্টিটিউটের যেসব চিকিৎসক, নার্স, কর্মকর্তা রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু ছুটি বাতিল করা হয়েছে। যারা কাজে ছিলেন কিংবা কাজের বাইরে ছিলেন প্রত্যেকেই কিন্তু হসপিটালে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং এখন পর্যন্ত তারা অব্যাহতভাবে চেষ্টা করছেন এখানকার চিকিৎসা দেওয়ার জন্য। এখানে এখন পর্যন্ত প্রায় 100-র বেশি রোগী ভর্তি রয়েছে। প্রত্যেক রোগীরই কিন্তু শরীরের বড় একটি অংশ করে পুড়ে গিয়েছে, ফলে তাদের চিকিৎসা কিন্তু এখন একটি বেগ পেতে হচ্ছে এবং চিকিৎসার বাইরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখন পর্যন্ত এখানে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপরতা দেখিয়ে গিয়েছে এবং গতকালকে আমরা দেখেছিলাম যে সন্ধ্যার আগেই নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং সেখানে সাধারণ উৎসুক মানুষ এবং যারা আত্মীয় স্বজন এসেছিল, এই অতিরিক্ত মানুষের কারণে কিন্তু পুরো এলাকায় একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন করা হয়েছিল তাদেরকে, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এরপরেই কিন্তু সেটি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং সকালেও কিছু মানুষকে আমরা ভিড় করতে দেখছি যাদের স্বজনরা হসপিটালে ভর্তি আছে কিংবা অনেকেই আছে হসপিটালে ভর্তি আছে কিন্তু পরিবার পাচ্ছে না, এমন আমরা 2-1 জনকে পেয়েছি এখন পর্যন্ত। অর্থাৎ গতকালকের ঘটনার পরেই কিন্তু পুরো এলাকায় সবার মাঝে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি চিকিৎসকরা কিন্তু এখানে চেষ্টা করছেন সর্বোচ্চ সহযোগিতা করবার জন্য এবং আমরা জানি যে এর আগে বড় ধরনের কয়েকটি ঘটনায় সেখানে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা কিন্তু তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে। এবারও কিন্তু তারা চেষ্টা করছেন যতটা মৃত্যুর সংখ্যা কমিয়ে নিয়ে আসা যায় এবং আমরা গতকালকে যেটি দেখছিলাম যে সাইদুর রহমান, যিনি প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী, তিনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত যারা এখানে রয়েছেন তাদের মধ্যে প্রায় 40 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং আইসিইউতে প্রায় 7 থেকে 8 জনের মতো আইসিইউতে রয়েছে যাদের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন এবং এইসব রোগীদের কিন্তু আসলে কষ্টের মাত্রাটা অনেক বেশি, যেহেতু শরীরের কারো 80% পর্যন্ত পুড়ে গিয়েছে, ফলে তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব রোগী আসলে খুব দ্রুত রিকভার করাটা অনেকটাই অসম্ভব, যদিও কিছু রোগী আছে তারা হয়তো 2-1 দিনের মধ্যে ছুটি পেতে পারেন, এমন কয়েকজন রোগীও এখানে আছেন। যেহেতু গতকালকের ঘটনায় সেখানে
যখন বিমানটি জেট বিমানটি বিধ্বস্ত হয় তখন কিন্তু সেটিতে প্রচুর পরিমাণে জ্বালানি ছিল, ফলে এই জ্বালানি কিন্তু খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং শিশুদেরকে আসলে সেখানে ক্ষতিগ্রস্ত করে, যেহেতু একটা 6 মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং একটা 18 মিনিটে সেটি বিধ্বস্ত হয়। ফলে এই যে মাত্র 12 মিনিট আকাশে ছিল, ফলে যে পরিমাণ বিমানটিতে ফুয়েল ছিল তার কিন্তু খুব কম পরিমাণে খরচ হয়েছিল, ফলে পুরো জ্বালানি তেলতেই কিন্তু এই যে আগুনের ঘটনায় ফুয়েল হিসেবে কাজ করেছে এবং এই যে দাহ্য পদার্থের কারণে কিন্তু সে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেখানে ক্লাসে এবং ক্লাসের আশেপাশে যেসব শিক্ষার্থী ছিল তারা প্রত্যেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রত্যেকেরই বয়স কিন্তু 12 থেকে 14 বছরের মধ্যে এবং সবাই 5, 6, ক্লাস 7-এর শিক্ষার্থী বলে আমরা জানতে পেরেছি এবং এসব শিক্ষার্থী কিন্তু এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং প্রয়োজনে যে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং এর আশেপাশে যেসব হসপিটাল রয়েছে সেগুলো থেকেও আমি দেখছিলাম যে চিকিৎসকদেরকে নিয়ে আসা হয়েছে এখানে যাতে কোনো ধরনের বিঘ্ন না হয়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ হাসান আপনাকে। দর্শক, আহতদের সর্বশেষ খবরাখবর নিয়ে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। এই মুহূর্তে উত্তরাল মাইলস্টোন কলেজে আছেন সহকর্মী তন্দ্রা তারণ্য, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তন্দ্রা, দুর্ঘটনাস্থল তো রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে জায়গাটিতে আসলে যে বিমান বিধ্বস্ত হয়েছিল, আমি কিন্তু সেই জায়গাটিতে এই মুহূর্তে আছি এবং এই জায়গাটিতেই কিন্তু আসলে গতকালকের ঘটনা যদি আমি বলি যে F7 BGI যেই প্রশিক্ষণ বিমান যেটি ছিল F7 BGI মডেলের, সেটি কিন্তু এই জায়গাটিতে আসলে কালকে এই জায়গাটিতে সেই দুর্ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত যদি আমি বলি গতকাল রাত পর্যন্ত যদিও এই উদ্ধার তৎপরতা যেটা ছিল সেটি যেভাবে কার্যকর ছিল, এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এইখানকার যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত কেন যারা মারা গিয়েছেন, হতাহত হয়েছেন, তাদের এখন পর্যন্ত কেন সেই সংখ্যাটি আসলে সঠিকভাবে জানানো হচ্ছে না, সেটি নিয়ে কিন্তু তারা অনেক বেশি শঙ্কা প্রকাশ করেছেন এবং পাশাপাশি তারা কিন্তু বারবারই বলছেন যে গতকাল রাত 2:30টার দিকে 2টার পরপরই তারা দেখেছেন যে এই স্কুল অ্যান্ড কলেজের ভিতরে কিন্তু আরও একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করেছিল এবং পরবর্তীতে এখানে তারা ধারণা করছেন যে এখানে হয়তো আবারও উদ্ধার কাজ চলেছে এবং এই ব্যাপারে কেন এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি সেই সংখ্যায় কিন্তু তারা বারবার প্রকাশ করছেন। এবং পাশাপাশি যদি আমি বলি যে এখানকার যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু কিছু দাবিও এখানে উল্লেখ করেছেন এবং তারা বলছেন যে তাদের 6 দফা যে দাবিগুলো রয়েছে সেটি যেন মেনে নেওয়া হয়, সেই ব্যাপারে কিন্তু তারা জানিয়েছেন এবং না মানা পর্যন্ত কিন্তু তারা আন্দোলনে যাওয়ারও ঘোষণা কিন্তু তারা দিয়েছেন। এবং তাদের 6 দফা দাবিগুলোর মধ্যে যদি আমি বলি, নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করা, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করা, শিক্ষকদের গায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাত তোলা সহ আরও কিছু নিরাপত্তা বাহিনী হাত তুলেছেন সেটার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, এসব কিন্তু আরও অনেকগুলো কিছু দাবি কিন্তু তাদের রয়েছে। এবং এই মুহূর্তে যদি আমি একটু দেখাই যে মাইলস্টোন স্কুলের ভিতরে এখানে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন এখানে তারা এখন পর্যন্ত অবস্থান করছেন, গতকাল রাত থেকে তারা এখানে ছিলেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা একটু চেষ্টা করব 1-2 জন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলতে। তার আগে একটু জানিয়ে রাখি যে এখানে কিছু একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর, এমন কিছু যদি আমি বলি যে এখন এই মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি, যদিও এখন পর্যন্ত যারা জানেন যে এখানে আসলে কোন ব্যাপারটা নিয়ে বা কী জন্য এখানে বাকবিতণ্ডা হচ্ছে, তবে যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু এমনটা দেখা যাচ্ছে যে এখানে কোনো একটা কিছু নেই, হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে আসলে বাকবিতণ্ডার তৈরি হয়েছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে যথেষ্ট ক্ষিপ্ত এবং তারা কিন্তু আসলে বারবারই চেষ্টা করছে আসলে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সাথে আসলে কথা বলার চেষ্টাও কিন্তু তারা এখানে করছেন। আমরা একটু চেষ্টা করব 1-2 জন শিক্ষার্থীর সাথে একটু কথা বলা। ভাইয়া, আসলে এখানে কি হয়েছে আপনি একটু যদি জানাবেন। এখানে হচ্ছে ওনারা অনেক নোয়াখালী থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, এখন বলতেছে যে ওনাদের এত টাকা ভাড়া দিয়ে আসছে, 550 টাকা ভাড়া দিয়ে আসছে, ওনাদের দেখাটা ইম্পর্টেন্ট। এখানে ভিতরে কি হচ্ছে সিচুয়েশন ওনারা বুঝতেছেন, ওনাদের দেখা ইম্পর্টেন্ট।
ওনারা আমাদের সাথে বাজে বিহেভিয়ার দেখাইতেছে, গালাগালি করতেছে। কি একটা একটু শুনেন, এখানে তো আমরা সবাই এখানে পরিস্থিতির শিকার, ওনারা এখানে দেখার জন্য পাগল হয়ে গেছে। বুঝতে পারছি আসলে এখানে কিন্তু সাধারণ জনগণ যারা তারা হচ্ছে স্কুলের ভিতর প্রবেশ করতে চাচ্ছে এবং এই নিয়ে কিন্তু এখানে একটি বাকবিতণ্ডা তৈরি হয়েছে এবং শিক্ষার্থী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা আসলে বোঝানোর চেষ্টা করছেন যে এই মুহূর্তে এখানে প্রবেশ পথটা আসলে তাদের জন্য নিষিদ্ধ রয়েছে। আমরা একটু চেষ্টা করব আরেকজনের সাথে কথা বলার এবং তাদের যে দাবিগুলো রয়েছে, 6 দফা যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো আসলে একটু জানার চেষ্টা করব। আপনাদের যে আজকে আপনাদের যে 6 দফা দাবিগুলো ছিল সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমাদের 6 দফা দাবির প্রথম দাবি ছিল যে আমাদের যে সকল ভাইরা বা বোনেরা মারা গিয়েছে তাদের যথাযথ প্রমাণসহ তাদেরকে জানাতে হবে যে তারা কতজন মারা গিয়েছে এবং কতজন বেঁচে আছে। দ্বিতীয় দফা দাবি ছিল কালকে আমাদের ভাই বোনদের শিক্ষার্থী ভাই বোনদের উপর এবং আমাদের শিক্ষকদের উপর আর্মি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী অ্যাটাক করেছিল। এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা বাংলাদেশ আর্মির কাছে তীব্রভাবে বলছি তারা আমাদের কাছে জনসম্মুখে তারা আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। তারপর হচ্ছে গিয়ে যে সকল অনৈতিক কাজ যে সকল যতজন মারা গেছে আমাদের করে মানে সম্মিলিত আমাদের যেটা জানাতে হবে মেনলি আমাদের দুটো দাবি ছিল। আর আমি শুনেছিলাম যে এখানে অন্যান্য শিক্ষার্থীরা যেটা বলছিলেন যে আসলে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বা এই ব্যাপারটা জি আমরা আমাদের কলেজের পক্ষ থেকে আমরা কলেজ স্টুডেন্টের পক্ষ থেকে যে আমাদের ইউনিটি আছে আমরা ইউনিটি থেকে বলেছি যে আমরা 11টায় গোল চত্বরে আমরা একটা সমাবেশ করব। সেই সমাবেশ কোনো রাজনৈতিক পরিপন্থী না, সেটা সুষ্ঠু সুশীল জাস্ট নিজেদের ভাইদের বোনদের ন্যায্য অধিকারটাকে মানে জানার জন্য আমাদের। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আসলে যারা এখানে এই ঘটনায় আসলে যারা শিকার হয়েছে বা যারা নিহত হয়েছেন তাদের আসলে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য কিন্তু এখানকার শিক্ষার্থীরা বারবার বলছিলেন এবং যদি বলি আনুষ্ঠানিকভাবে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়েছে যে প্রায় 20 জনের মতো এখন পর্যন্ত নিহত হয়েছেন এবং এই সংখ্যা কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং এর পরবর্তীতে কিন্তু আরও কতজন এখানে হতাহতের শিকার হয়েছেন বা কতজন নিহত হয়েছে সেটি কিন্তু এখনো জানানো হয়নি, তবে সেটি খুব শীঘ্রই জানানো হবে। এবং পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যদি আমি বলি যে যারা আহত রয়েছেন তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি রয়েছেন এবং এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে কিন্তু এখনও আহত যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু এখনও সেখানে চিকিৎসা চলছে। এবং এর পাশাপাশি একটু জানিয়ে রাখি যে আইএসপিআর থেকেও যেটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত কিন্তু সর্বশেষ আমি যদি বলি গতকাল রাত পর্যন্ত যদি আমি বলি যে রাত পর্যন্ত আসলে এখানে কিন্তু যতটুকু জানা গিয়েছিল যে যারা আহত হচ্ছেন তারা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে অন্যান্য যে হাসপাতালগুলোতে রয়েছে সেখানে রয়েছে এবং তাদের সেখানে চিকিৎসাও করা হচ্ছে। আমরা একটু এই ছিল এখন পর্যন্ত যদি আমি বলি মাইলস্টোন স্কুলের ভিতরে শিক্ষার্থী যারা আছেন তারা রাতেও এখানে ছিলেন এবং এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন এবং পরবর্তীতে আসলে কোনো তথ্য বের হয় কিনা এবং পাশাপাশি যদি আমি একটু জানিয়ে রাখি যে আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ করা হয় কিনা সেই ব্যাপারটি তো নিশ্চিত জন্য তারা এখন এখানে দাঁড়িয়ে আছেন। এখন এইদিকে যদি আমি বলি যে সাধারণ জনগণের এখানে কিন্তু তারা এখনো ভিতরে প্রবেশ করার যে চেষ্টা সেটি কিন্তু তারা চলমান রেখেছেন এবং স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু ব্যাপারটি আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু চেষ্টা করছেন আসলে এই ব্যাপারটি নিশ্চিত করার এবং সাধারণ শিক্ষার্থীর সাথে আসলে উৎসুক জনতা যদি আমি বলি ভুল হবে না, এখানে যারা এসেছেন তাদেরকেও আসলে এখানে নিয়ন্ত্রণের একটি চেষ্টা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী চালাচ্ছেন এবং শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এখানে ইতিমধ্যে দাঁড়িয়ে পড়েছে এবং ক্যাম্পাসে যাতে বহিরাগতরা কেউ প্রবেশ করতে না পারে সেটা কিন্তু তারা নিশ্চিতের আসলে এখানে চেষ্টা করছেন। তো এখন পর্যন্ত আমি যদি বলি যে ক্যাম্পাসের অবস্থা যদি বলি শিক্ষার্থীরা এখনও আছেন এবং তারা তাদের দাবিগুলো নিয়ে এখনো পর্যন্ত একত্র রয়েছেন এবং তারা তাদের দাবিগুলো চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব সেটি যেন আসলে পূরণ করা হয়। তো এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ। ধন্যবাদ তন্দ্রা আপনাকে। দর্শক, উত্তরার মাইলস্টোন কলেজ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। রাজধানীর মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে উত্তরার বাতাস। কান্না ভেজা কণ্ঠে সন্তানের খোঁজে কলেজ প্রাঙ্গণ আর হাসপাতালে ভিড় করেন বাবা মা আর স্বজনরা। হাতে ছবি নিয়ে প্রিয় সন্তানের খোঁজে দিক বিদিক ছুটছেন তারা। আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কেউ শ্রেণীকক্ষে পড়ালেখায় ব্যস্ত, আবার কেউ বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কলেজ মাঠে খেলাধুলা করছিল একদল শিক্ষার্থী। এমন সময়েই বিকট শব্দে আছড়ে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। বিস্ফোরিত হয়ে ধরে যায় আগুন। কিছু বুঝে ওঠার আগেই প্রাণ বাঁচাতে শুরু হয় ছুটাছুটি। প্রাণচঞ্চল ক্যাম্পাস মুহূর্তেই পরিণত হয় মৃত্যুপুরীতে। একজনের দেখলাম যে আপনার চোখের মনি কিচ্ছু নাই, সবকিছু মানে পুড়ে গেছে। আমরা দেখা করতে পারছি, যোগাযোগ করতে পারতেছি না। ওই বিমান ক্র্যাশ হয়েছে ওই সময় শুনছি, এরপরে আর কোনো যোগাযোগ আমরা করতে পারতেছি না তাদের। অনেক জোরে শব্দ হলো, আমরা সবাই নামার চেষ্টা করতেছিলাম এবং সবাই একটা খারাপ অবস্থা হয়ে গেছে। শুরু হয় হতাহতের উদ্ধার কাজ। সন্তানের জন্য অভিভাবকদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে ক্যাম্পাস। শুধু শিক্ষা প্রতিষ্ঠানটিতেই নয়, সন্তানের খোঁজ পেতে হাসপাতালে হাসপাতালে ছুটছেন অনেকে। কারো হাতে মোবাইল, আবার কেউ নিয়ে এসেছেন ছবি। 5171 আমি নিউজ দেখেই সাথে সাথে আমার স্কুলের স্যারকে ফোন দিয়েছি। স্যার বললো আমি তো বলতে পারি না এখনো, অনেক বাচ্চা কাচ্চা তো সবগুলো বেরিয়ে গেছে, ছুটির সময় এমনটা হয়েছে, আমরা খুঁজে পাইনি। কোন হসপিটাল খুঁজবো সেটাও জানি না। এখান থেকে শেষ হওয়ার পরে অপেক্ষার পর শেষ হওয়ার পর তারপর বুঝতে পারবো যে কি হয়েছে না হয়েছে। আহতদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রক্ত সংকট। অনেকে স্বেচ্ছায় এসেছেন রক্ত দিতে আহ্বানও জানাচ্ছেন অনেকে। ফরওয়ার্ডি একটা হলো, আরেকটা হচ্ছে মনসুর আলী এবং আরেকটা হলো ঢাকা মেডিকেল। এখানে সবাইকে জানাই দেওয়া উচিত, এখানে অনেক ব্লাড ক্রাইসিস চলতেছে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। প্রথমবার একক উড্ডয়নই জীবনের শেষ ফ্লাই হয়ে গেল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জীবনে। তার একক উড্ডয়নের খবরে পরিবার উচ্ছ্বসিত হলেও মুহূর্তে তার রূপ নেয় বিষাদে। তার মৃত্যুর পর বিকেলে পরিবারকে রাজশাহী থেকে হেলিকপ্টারে করে আনা হয় ঢাকায়। সহকর্মী কাজী শাহেদের সহযোগিতায় আপনপুর রিপোর্ট। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক মিশনই হয়ে গেল জীবনের শেষ ফ্লাইট। প্রশিক্ষণে প্রতিটি উড্ডয়নে একজন ইনস্ট্রাক্টর থাকলেও আজ ছিল তার প্রথম একক পাইলট যাত্রা। বিমান বাহিনীর F-7 বিজিআই যুদ্ধ বিমানটি দুপুর 1:06 রাজধানীর কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এই খবরে উচ্ছ্বসিত ছিল তার পুরো পরিবার ও সহকর্মীরা। এর 5-7 মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল ভবনে। এমন খবরে শোকে মুষড়ে পড়ে তৌকিরের পুরো পরিবার। তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানছাট এলাকায়। তার শিক্ষা জীবন শুরু হয় রাজশাহীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। সেখানেই পড়েন 7ম শ্রেণী পর্যন্ত। পরে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন। পড়াশোনা শেষ করে 2017 সালে যোগ দেন বিমান বাহিনীতে। 3 বছর আগে বিয়ে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে। পরিচিত একবার এবং যে স্কুলে থাকা গেছে তারা এখন মনে করেন যে দেখতে পাবেন কত বছর থাকলে আমি সবার কাছে দোয়া চাই আমার ভাইদের লাগে। 30 বছর যাবৎ তৌকিরের পরিবারের বসবাস রাজশাহীতে। সেখান থেকে সোমবার বিকেল 5:30টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তৌকিরের পরিবারকে নিয়ে আসা হয় ঢাকায়। কিন্তু তখন পর্যন্ত পরিবার জানত না তাদের প্রিয় তৌকির আর পৃথিবীতে বেঁচে নেই। বিকেল 4টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তৌকির। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও শোক জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাইম আফসান। সোমবার দুপুর 1:15টার দিকে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর AF বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। পাইলট সহ হতাহত হয় বহু শিক্ষার্থী। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস। আমরা সবাই মিলে
তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। শোক জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকো। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানও শোক জানিয়েছেন। বিমান দুর্ঘটনার খবরে খাগড়াছড়ি থেকে ঢাকার পথে রওনা দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত করা হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় জনপ্রিয় ব্যক্তিত্ব সহ আরও কয়েকটি রাজনৈতিক দলও শোক জানিয়েছে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মাইলস্টোন কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করেছে সরকার। আজ মঙ্গলবার দিনটি আধা দাপ্তরিক শোক দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যাপীঠে পতিত হওয়ার ফলে ঘটনাস্থলে অনেক মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় সরকার গভীরভাবে শোকাহত। প্রজ্ঞাপনে আরও বলা হয়, মঙ্গলবার দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও একইভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শুধু তাই নয়, নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতদের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার দিবাগত রাত 2:30টার দিকে দুই উপদেষ্টার ফেসবুক আইডিতে পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা উপদেষ্টা। এর আগে রাজধানীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বড় ধরনের হতাহতের ঘটনায় মঙ্গলবার এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। স্কুলে বিমান বিধ্বস্তে বহু প্রাণহানির ঘটনায় বিশ্ব গণমাধ্যমের শিরোনামে বাংলাদেশ। একে মর্মান্তিক ঘটনা উল্লেখ করেছে বিবিসি, সিএনএন সহ পশ্চিমা গণমাধ্যম। গুরুত্ব পাচ্ছে আল জাজিরা, এনডিটিভি সহ ভারতের বেশিরভাগ সংবাদ মাধ্যমে। ফাতেমা তাসনিমের প্রতিবেদন। মাইলস্টোন স্কুলে F7 বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় কাঁদছে বাংলাদেশ। পাইলট ও কোমলমতি শিক্ষার্থী সহ ঝরেছে অনেকের প্রাণ। দগ্ধদের চিৎকারে ভারী হাসপাতাল। এমন ঘটনা জায়গা করে নিয়েছে বিশ্ব গণমাধ্যমের শিরোনামে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রচ্ছদে গুরুত্ব সহকারে শিরোনাম করেছে বিমান দুর্ঘটনা। একে মর্মান্তিক ঘটনা উল্লেখ করে ফলাও করে খবর প্রচার করেছে দ্য গার্ডিয়ান ও স্কাই নিউজ। ঢাকার একটি স্কুলে আছড়ে পড়ল বিমান বাহিনী F7 বিমান, এমন শিরোনামে তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস, এপি এবং নিউজউইকও। পাইলট ও শিক্ষার্থী প্রাণহানির ঘটনা গুরুত্ব পাচ্ছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায়। প্রতিবেদনে বলা হচ্ছে, আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। মর্মান্তিক ঘটনা নিয়ে অনলাইন সংস্করণের পাশাপাশি নিজেদের সম্প্রচার মাধ্যমে লাইভে রেখেছে ভারতের এনডিটিভি। F7 চীনের তৈরি বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে গণমাধ্যমটি। এছাড়াও দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া এবং আনন্দবাজারের শিরোনামে বাংলাদেশের বিমান বিধ্বস্তের ঘটনা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক দরপত্র আহ্বান না করায় ও আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ায় আগামী রবি ও বোরো মৌসুমে দেশের সার সংকটের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে চলতি অর্থ বছরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 18,000 কোটি টাকা। যদিও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত কোনো ঘাটতি থাকবে না সারের।
আরও জানাচ্ছেন এনআই নাহিদ। কৃষি প্রধান দেশ বাংলাদেশে নির্ধারিত সময়ের মধ্যে কৃষকের কাছে সার না পৌঁছালে দেশে ব্যাহত হয় খাদ্য উৎপাদন। গেল অর্থ বছরে দেশে সারের চাহিদা ছিল ৬৯ লাখ টন। চলতি বছরে দেশে ইউরিয়া ও নন ইউরিয়া সারের চাহিদা রয়েছে ৭০ লাখ টন। এই বছরের মে মাসে কৃষি মন্ত্রণালয়ের সার কেনার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়নি, কিন্তু বছরের শুরুর দিকে বিশ্ববাজারে সারের দাম কিছুটা কম থাকলেও বর্তমানে সারের দাম চড়া। এতে চলতি অর্থ বছরে সরকারকে প্রায় ১৮,০০০ কোটি টাকা বেশি গুনতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে সার সংকটেরও আশঙ্কা তাদের। গত বছর থেকে আমরা এটা সাফার করতেছি এবং তার আগেও হয়েছে, সাফার করছে আমরা, যে সময় মতন টেন্ডার কল করা হয় না। চায়নার এই বছরে যে তারা কোটা সিস্টেমে যে ডিএপি সার এক্সপোর্ট করবে সেটার কোটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। গ্লোবালি যখন দাম বাড়ছে তখন কি হচ্ছে যে আপনার আমাদের গভর্নমেন্টকে অতিরিক্ত ভর্তুকি প্রদান করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে বিএডিসির গুদামে বর্তমানে মজুদ আছে ৬,৭০,০০০ টন নন ইউরিয়া, টিএসপি ১,০৫,০০০ টন, ডিএপি ২,৪০,০০০ টন এবং এমওপি মজুদ আছে ২,৮০,০০০ টন, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তবে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত সারের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষকদের জন্য সারের দাম নিয়ে যেন কেউ কারসাজি না করতে পারে তার জন্য ডিলারশিপ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি। যারা প্রকৃত ডিলার তারাই যেন পায়। এই জন্য আমি আপনাদের একটা অনুরোধ করবো, আপনাদের কাছে যদি কোনো ভালো নাম থাকে আপনারা দিতে পারেন। কেউ আমাদের কাছে কোনো বিদেশি কেউ কোনো টাকা পাবে না। আগামী নভেম্বর পর্যন্ত আমাদের যে আছে সারের কোনো রকমের সংকট হবে না। পরিস্থিতি যাই হোক, দেশে সার সংকট যাতে না হয় সেদিকে সরকারকে নজর রাখার অনুরোধ কৃষকদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহত হওয়া অনেক শিক্ষার্থী এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি। পারিবারিক অর্থকষ্টের কারণে দীর্ঘ সময় ধরে চিকিৎসার ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন তারা। মিলছে না পর্যাপ্ত সরকারি সহায়তা। খাগড়াছড়ি থেকে সহকর্মী অপু দত্তের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে ১৬ জুলাই জেলায় প্রথম বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। পরবর্তীতে আন্দোলনের তীব্রতা বেড়ে সরকার পতনের এক দফা দাবিতে গেলে ৪ আগস্ট শিক্ষার্থীরা শাপলা চত্বর এলাকায় অবস্থান নিতে চাইলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হয় ২৫ শিক্ষার্থী। সে সময় আন্দোলনে আহত হওয়া আবুল হাসনাত এখনো ভালোভাবে হাঁটতে পারেন না, আর বাম হাতের ক্ষত নিয়ে জীবনযাপন করছেন আহত মারুফ হোসেনও। জুলাই সনদটা একটু দিলে ভালো হইতো, যারা আহত হয়েছে নিহত পরিবারকে যে এটা একটু সম্মাননা দেওয়ার জন্য আর কি। ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিশেষ গুন্ডারা আমাদেরকে আক্রমণ করে, তখন আমাদের এখানে বেশ কয়েকজন আহত হয়। আমি সহ আমাদের এখানে আহত হয়েছে প্রায় ৮ থেকে ১০ জনের মতো। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যেই বিষয়টা, ওনারা আমাদের থেকে দরখাস্ত নিয়েছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এর মধ্যে 2-3জনকে অনুদান দিয়েছে, বাকিরা কেউ এখনো অনুদান পায় নাই। জাতীয় পঙ্গু হসপিটালে প্রায় 2-3 মাস মতো ভর্তি ছিলাম এবং ওখানে চিকিৎসা নিয়েছি। এখনো ওখানে আমার আসা যাওয়া করতে হয়। সরকার থেকে আমাকে ওইভাবে সহায়তা করা হয় নাই, তারা সেবা আমাদের খবরও নেয় নাই। জুলাই ফাউন্ডেশন থেকে ১ লক্ষ টাকা পেয়েছি, কিন্তু সেগুলো আমাদের জন্য যথেষ্ট নয়। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আকাঙ্ক্ষা থেকে ছাত্ররা রাজপথে নেমে রক্ত ঝরালেও সেই ত্যাগ বৃথা যাওয়ার পথে। পতিত সরকারের বিচার না হওয়া সহ আন্দোলনকারীদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে অভিযোগ এই ছাত্র প্রতিনিধির। জুলাই থেকে জুলাই ফিরে এসেছি আমরা যে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে রাজপথে নেমেছিলাম। ১৪০০ শহীদ, হাজার হাজার ভাই আহত হলো, অঙ্গহানি হলো, কিন্তু আমাদের সেই রক্ত প্রায় বৃথা যাওয়ার পথে। কোনো রক্তেরই বিচার হলো না এখন পর্যন্ত। মানুষ দুয়ারে দুয়ারে ঘুরছে, চিকিৎসার জন্য এখনো কাতরাচ্ছে। এদিকে আহতদের সরকারি সুযোগ সুবিধার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। যারা আহত রয়েছে তাদের বিষয়ে আমরা সার্বক্ষণিকভাবে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রয়োজন
তাদের যে সরকারি সুযোগ সুবিধাগুলো চালুর জন্য সেগুলোর বিষয়ে আমরা নিয়ে কাজ করছি। দ্রুত জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করে তাদের যথাযথ সম্মান দেয়া হবে এমন প্রত্যাশা আহত পরিবার সহ সাধারণের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় দিনে দুপুরে বাসার সামনে থেকে তুলে নিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীর ভাই বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করলে পুলিশ আকাশ ও হৃদয় নামের দুজনকে গ্রেফতার করে। 20 জুলাই সদর উপজেলায় এ ঘটনা ঘটে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। রোববার সকাল 10টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার নিজবাসার সামনে থেকে মোটরসাইকেলে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পার্শ্ববর্তী একটি মাঠে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। আমার মেয়ে খুব অসুস্থ, হাসি হোক, তারপর সুস্থ বিচার চাই। আমি কঠিন বিচার চাই, আমি ফাঁসি চাই। এমন ঘটনায় জেলা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ক্ষুব্ধ জনসাধারণ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। অপহরণ করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। আইনের কাছে আমাদের একটাই দাবি, উপযুক্ত যেন শাস্তি হয় এবং সমাজ থেকে যেন এই ধরনের কুকর্ম থেকে আমরা মুক্ত থাকি। ধর্ষকের সর্বোচ্চ বিচার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং সেটা 3 মাসের মধ্যে করতে হবে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর হোসেন ইমাম জানান, ভুক্তভোগীকে পরীক্ষা করে গণধর্ষণের আলামত পাওয়া গেছে। গুরুতর অবস্থাতে আমাদের হাসপাতালে আসে, তারপরে আমরা আলামত পরীক্ষার জন্য ফিজিক্যাল এক্সামিনেশন করি। আমাদের গাইনি ডাক্তার উনি করেন এবং করার পরে আমাকে জানান যে এটা গ্যাং রেপের মতো গণধর্ষণ হয়েছে এবং তারপরে আমরা তার পরীক্ষা নিরীক্ষার জন্য আরও কিছু সোয়াব কালেকশন করি। বর্তমানে আমরা এখানে অ্যাডমিশনের জন্য ভর্তি রেখেছি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। আকাশ হোসেন ও হৃদয় আহমেদ নামে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। দুইজনকে অ্যারেস্ট করছি, নিয়ে আসছি। ভিক্টিমের আমরা ডাক্তার পরীক্ষা সম্পন্ন করেছি, মামলা রেকর্ড হয়েছে। ভিক্টিমের ভাই বাদী হয়ে মামলা দিয়েছেন। গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। 17 বছর পূর্বে কৃষকের ঘর আলোকিত করে মেয়ে হয়ে জন্ম নেয়া রুমিয়া আক্তার এক রাতের ব্যবধানে পুরুষে রূপান্তর হওয়ার ঘটনা ঘটেছে। পরিবার বলেছেন, একটি মাজারে ঘুরতে গিয়ে সেই মাজার নিয়ে কটূক্তি ও অবমাননা করায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের বিরল এক শারীরিক পরিবর্তনে রুমি আক্তার থেকে রাফিতে রূপান্তরিত হয়েছেন এক কিশোর। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি হরমোনজনিত ঘটনা হলেও সম্পূর্ণভাবে লিঙ্গ পরিবর্তন অত্যন্ত বিরল ঘটনা। 17 বছরের মেয়ে হিসেবে বড় হওয়া রাফির আচরণ, পোশাক ও শরীরে এখন ছেলেদের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। প্রথমে বিষয়টি গোপন করলেও 2 মাস আগে বিয়ের প্রস্তাবের সময় পরিবারকে জানান রাফি। পরিবার প্রথমে বিব্রত হলেও বর্তমানে তাকে ছেলে সন্তান হিসেবে মেনে নিয়েছেন। আগে তো মেয়ে আছে, মেয়ে গেছে ই করছে, আলাপ করছে এই মেয়ে হিসাবে। তখনকার ছেলে হিসাবে ওই যে বললো, ওনার আগের চেহারা আর বর্তমান চেহারাটা দেখে আমার বিশ্বাস হলো যে না, ঘটনাটা ঘটতেই পারে। স্থানীয়রাও বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন এবং সমাজে রাফির নতুন পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এক নজর রাফিকে দেখার জন্য। এমন এক রাতের পরিবর্তনে এলাকাবাসী যেমন বিস্মিত তেমনই অভিভূত। ওরা এক একজন এক একভাবে কমেন্টস করে, ও ভালো থাকুক, ওকে সাপোর্ট করি সবাই। আসলে ঘটনা সত্যি। রাফি নিজে বিষয়টি পরিবারকে জানালে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। সমাজ ও দেশের স্বীকৃতি এখন তার একমাত্র চাওয়া। ভবিষ্যতে প্রবাসে যেতে চান রাফি। আমি তো মেয়ে ছিলাম, আমি মানে ঘুমাইছি, মেয়ে সকাল উঠটা দেখি ছেলে, ওটা তো বোঝাই যাবো লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে না। কিছু কিছু মানুষ আছে আমার নিয়ে মানে ঠাট্টা করে, মজা করে, আবার কিছু কিছু মানুষ থাকবে ওগুলা নিয়ে তুমি কোনো মনে করো না, আমরা আছি তোমার পাশে। বাইরে চলে যাবো আর কি আমি এখন। তারপর আইসা তারপরে এলো বিয়ে করে সংসার। হরমোনজনিত কারণে রূপান্তর হতে পারে বলে জানান চিকিৎসক। চিকিৎসা বিজ্ঞানে আপনার আসলে হরমোন চেঞ্জ হয়ে এরকম হতে পারে। আপনার হলো ছেলে মানুষ মেয়ে হতে পারে, মেয়ে মানুষ ছেলে হতে পারে। এটা হলো হরমোনাল ব্যাপার আছে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।